এই ঘটনাটি সন্তু ঘোষ সংগ্রহ করেছে তার প্রতিবেশী ঠাকুরদার কাছ থেকে। আর যার সঙ্গে ঘটেছে তার নাম হচ্ছে সতীশ সরকার। ঘটনাটির সময়কাল আজ থেকে প্রায় 40 বছর আগের, 1980 সালের দিকে। অবশ্য যে দুটি ঘটনাই সন্তু ঘোষ আমাকে দিয়েছে, এই দুটি ঘটনার সময়কাল প্রায় কাছাকাছি। তো সতীশ সরকার উনি পেশায় ছিলেন একজন জেলে। উনি দিনের বেলা টুকটাক অন্য কাজ করতেন, আর রাতের বেলা স্পেশালি গভীর রাত যখন রাত 12টার পরে উনি ওনার বাড়ির কাছে নদী ছিল, ওই নদীতে উনি মাছ ধরতে চলে যেতেন। ওনার নৌকা ছিল না, উনি ঝাঁকি জাল বা আমরা স্থানীয় ভাষায় যেটাকে মানে খেও জাল, সঠিক শব্দ হচ্ছে ঝাঁকি জাল, তো ওই খেও জাল বা ঝাঁকি জাল দিয়ে উনি মাছ ধরতেন। তো উনি এক রাত্রে যখন মাছ ধরার জন্য যাবেন প্রতি রাতের মতো, তো উনি যখন বের হবেন সবকিছু রেডি করেছেন, ওনার যে সমস্ত সরঞ্জামাদি, জাল, তারপরে ঝুড়ি, এই জিনিসগুলো। তো ওই সময় ছিল বর্ষাকাল। হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি শুরু হয়, সাথে ঝড়ও শুরু হয়। তো থামছেই না। উনি চিন্তা করলেন যে এখন যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, এটা তো আসলে থামার কোনো লক্ষণ দেখি না, থাক আজকে রাত্রে আর মাছ ধরা সম্ভব হবে না মনে হচ্ছে, আজকে রাত্রে আর যাবো না। এই চিন্তা করে উনি আবার শুয়ে পড়েন। তো উনি যখন শুয়ে পড়েছেন, বাইরের ঝড় বৃষ্টির কারণে ওনার ঘুম সহজে আসছিল না। উনি দেখলেন যে ঘন্টাখানেক পরে বৃষ্টি কমে এসেছে আর ঝড়ও থেমে গেছে, কিন্তু তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এমত অবস্থায় সতীশ সরকার উনি চিন্তা করলেন যে এই ঝিরঝির বা গুড়ি গুড়ি বৃষ্টিতে নদীতে মাছ ভালো পাওয়া যায়, মানে খেও জাল যখন দেয়া হয় তখন ভালো মাছ পাওয়া যায়। চিন্তা করেন এখনই মাছ ধরার উপযুক্ত সময়, তো ঘন্টাখানেক চলে গেছে, তাতে কোনো সমস্যা নেই, এখন আবার বের হই। এই চিন্তা করে উনি হালকা বৃষ্টির মধ্যেই বাড়ি থেকে বের হয়ে যান। উনি তখন ঘড়িতে দেখতে পান রাত প্রায় 2টো বাজে। উনি চিন্তা করলেন যে ভোর হতে তো আর খুব বেশি দেরি নাই, হয়তো সর্বোচ্চ ঘন্টা 3 উনি মাছ ধরতে পারবেন। তারপরে উনি বের হলেন। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, আমাকে সন্তু ঘোষ যেভাবে বলেছে সেটি হচ্ছে যে এই সতীশ সরকার উনি পেশায় জেলে এবং দিনের বেলা অন্যান্য কাজ করলেও উনি আর একটা কাজ জানতেন, সেটা হলো ঝাড়ফুঁক। গ্রামের বেশ কিছু মানুষ ওনার কাছে ছোটখাটো বিভিন্ন সমস্যা নিয়ে আসতেন, উনি ঝাড়ফুঁক করতেন। উনি ওনার সাধ্যমতো চেষ্টা করতেন তাদেরকে সহযোগিতা করার জন্য। তো উনি সাধারণত যখন বাড়ি থেকে বের হতেন রাতের বেলা, তখন উনি নিজের শরীরকে ঝাড়ফুঁক দিয়ে বন্ধ করে নিতেন, কারণ উনি এটা জানতেন। আর যারা রাতের বেলা মাছ ধরে তারা সবাই জানে যে মাছ রাতের বেলা ধরতে গেলে টুকটাক বিভিন্ন সমস্যা কিন্তু হয়, প্যারানরমাল সমস্যা, কেউ এসে মাছ চায়, এইরকম কিন্তু অসংখ্য ঘটনা আমরা এর আগেও শুনেছি বা আমরাও বিভিন্ন সময় বলেছি। আর এটা হওয়ার হামেশা আসলে ঘটে, এটা উনি জানতেন। এই জন্য বাড়ি থেকে যখনই বের হতেন তখন ওই শরীর বন্ধ করে বের হওয়ার চেষ্টা করতেন আর কি। তো প্রতিদিনের মতো তিনি সেভাবেই বের হয়ে যান, উনি নদীতে চলে যান, বাড়ির কাছেই নদী ছিল। তো উনি যখন জাল ফেলা শুরু করেছেন, উনি দেখতে পান যে ওনার ওই ঝাঁকি জালে বেশ চিংড়ি মাছ ধরা পড়ছে। তো উনি যখন একটা জায়গায় জাল ফেলেন, ওখান থেকে যখন কিছু চিংড়ি মাছ পান, একই জায়গায় আবার জাল ফেললে সেখানে পান না, সেখান থেকে আরেকটু সাইডে সরে গেলে সেখানে উনি জাল ফেলে সেখানে চিংড়ি মাছ পান। তো এইভাবে উনি একবার জাল ফেলেন, সেখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে আবার জাল ফেলেন, সেখান থেকে এগিয়ে গিয়ে আরেকবার জাল ফেলেন। এইভাবে উনি প্রচুর চিংড়ি মাছ উনি পেয়ে যান আর কি। তো এভাবে উনি মাছ ধরতে ধরতে এমন সাইড দিয়ে মাছ ধরতে ধরতে চলে যাচ্ছিলেন, সেই দিক দিয়ে সাধারণত নদীর ওই সাইডটা দিয়ে আসলে সাধারণত খুব কম লোকই মানে জাল ফেলে আর বা মাছ ধরতে যায় রাতের বেলা। তো উনি ওই সাইড দিয়ে চলে যাচ্ছেন, যেহেতু মাছ উনি বেশি পাচ্ছেন, স্বাভাবিকভাবেই যাওয়াটাই স্বাভাবিক। তো হঠাৎ যেটা হয় সেটা হচ্ছে উনি যখন জাল ফেলেছেন, ওনার জাল মনে হচ্ছে নিচে ভারী কোনো কিছুতে আটকে গেছে। উনি কিছুতেই জাল টেনে তুলতে পারছেন। উনি চিন্তা করলেন যে বেশি টানাটানি করলে তো জাল ছিঁড়ে যাবে। এই জন্য যেটি করেন সেটি হচ্ছে উনি নদীতে নেমে পড়েন, নেমে পড়ে ডুব দিয়ে জাল ছাড়ানোর চেষ্টা করেন। উনি যখন ডুব দিয়ে উনি জাল ছাড়ানোর জন্য নিচে নেমেছেন পানির নিচে,
তো উনি দেখার চেষ্টা করছিলেন বা বোঝার চেষ্টা করছিলেন, কারণ রাতের মানে উপরে সূর্য থাকলে না হয় দিনের বেলা কিছুটা টের পাওয়া যায়, কারণ পানির নিচেও তো একটু আলো যায়, আর রাতের বেলা তো কোনো আলো নেই। তো উনি হাতড়ে বোঝার চেষ্টা করছিলেন যে আসলে কিসের সাথে ওনার জালটা বেঁধে গেছে। তো উনি যখন হাতড়ানো শুরু করেছেন, হঠাৎ একটা জায়গায় ওনার হাত পড়ে যায়। তো উনি ফিল করেন খুব ভারী কোনো কিছুর সাথে জালটা আটকে গেছে, এবং যেটার সাথে আটকে গেছে সেই জিনিসটা বেশ শক্ত না, মানে নরম নরম কিছু একটা এরকম মনে হচ্ছে। তারপরে উনি ওনার দম কিন্তু ভালোই ছিল। যারা সাধারণত যারা জেলে বা এই মানে যারা ভালো সাঁতার জানে, এদের কিন্তু পানির নিচে বেশ স্বাভাবিক আমরা যারা আছি তাদের থেকেও বেশ কিছু সময় তারা কিন্তু ডুব দিয়ে থাকতে পারে। এই জন্য একটু সময় উনি বেশি সময় নিয়ে উনি জালটা ছাড়াতে সক্ষম হন, এবং উনি আবার উঠে পড়েন, উপরে উঠে পড়েন। উঠে পড়ে জালটা তখন টেনে তোলেন। টেনে তোলার পরে উনি জাল যখন ছাড়াচ্ছিলেন, বেশ কিছু ময়লা আবর্জনা জালের সাথে ছোট ছোট ডালপালাও লেগে গিয়েছিল। উনি যখন সেগুলো পরিষ্কার করছিলেন, হঠাৎ উনি একটা শব্দ শুনতে পান। মনে হচ্ছে নিচে ভুস করে পানির নিচ থেকে কিছু একটা ভেসে উঠেছে। উনি সামনে তাকিয়ে, চাঁদের আলো তখন বেশি ছিল না, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছিল, ঘুটঘুটে অন্ধকার একদম ছিল না, কিন্তু তারপরও কিছুটা আলো ছিল। তখন কিন্তু বৃষ্টি মানে কখনো গুড়ি গুড়ি হচ্ছিল, কখনো থেমে যাচ্ছিল। মেঘের আলো মানে মেঘের ভিতর থেকে কখনো কখনো চাঁদ বের হয়ে আসছিল। তো ওই সময় মাঝে মাঝে কিছু আলো এবং বিদ্যুৎ যে চমকাচ্ছিল মাঝে মাঝে অন্য সাইডগুলোতে, সেই আলোতেও উনি একটি ভয়ানক জিনিস দেখতে পান। উনি দেখতে পান যে ঠিক যেই জায়গাটাতে ওনার জাল আটকে গিয়েছিল সেইখানে একটি লাশ ভেসে উঠেছে, এবং উনি খুব বেশি দূরে ছিলেন না সেই লাশ থেকে, এবং স্পষ্টভাবে দেখতে পান ওই লাশটি একজন মহিলার লাশ। উনি এটিও দেখেন যে মনে হচ্ছে মানে এটি সদ্য মারা গেছে এমন কোনো একজন মানুষের। যেহেতু উনি রাতে মাছ ধরতেন এবং দুষ্টু জিনের মায়াজাল সম্পর্কে ওনার টুকটাক ধারণা ছিল, উনি বুঝতে পারেন যে এটি কোনো স্বাভাবিক লাশ নয়, কারণ সদ্য মারা যাওয়া কোনো লাশ এভাবে ভেসে ওঠার কথা নয়। নিশ্চয়ই এটি প্যারানর্মাল কিছু, কারণ লাশ যদি ফুলে যেত তাহলে ভেসে উঠতো, কিন্তু এই লাশটা কেন ভেসে উঠেছে? নিশ্চয়ই তাকে এখানে ক্ষতি করার চেষ্টা করছে। এই জন্য উনি সেখান থেকে দ্রুত অন্যদিকে যাত্রা শুরু করেন। উনি আর পেছন ফিরে তাকানো নাই। ওনার ধারণাটা আসলে অমূলক ছিল না, ধারণাটা আসলে সত্যিই ছিল। তো উনি আর দিকে চলে যান। ওই নদীর আর একটা সাইডে ছোট একটা খালের মতো আছে, এবং ওই খালের সাইডে অসংখ্য কেওড়া গাছ রয়েছে। ওই কেওড়া গাছের মধ্যে কি হয়, ওই নদীতে যখন জোয়ার আসে তখন ওই জোয়ারের পানিগুলো ওই যখন ওই কেওড়া গাছের শিকড়ের মধ্যে ঢুকে যায়, কারণ আমরা তো জানি যে কেওড়া গাছ কিন্তু বেশ লম্বা লম্বা শিকড় থাকে এবং শিকড়ের মধ্যে ফাঁপা থাকে। যারা সেন্ট মার্টিন গিয়েছেন বা অন্য সাইডে বিভিন্ন জায়গায় কেওড়া গাছ রয়েছে, তারা কেওড়া গাছের শিকড় সম্পর্কে টুকটাক ধারণা আছে। তো কেওড়া গাছের মধ্যে কি হয়, অসংখ্য মাছ ঢুকে থাকে। তখন ওই মাছগুলো তো আসলে জাল দিয়ে ধরা যায় না, হাতড়ে হাতড়ে ধরতে হয়। উনি অবশ্য চিন্তা করেছেন যে মাছ তো এবার অনেক পেয়েছি, তো এখন আর মাছ ধরবো না, এখন কাঁকড়া ধরবো। তো কাঁকড়া তো সাধারণত কামড় দিতে পারে। কাঁকড়ার সামনে দেখবেন যে মানে দুটো মানে হাতের মতো আছে, সেগুলো দিয়ে অনেক সময় চাপ দিয়ে ধরে। মানে আমরা যে অনেক সময় আমরা প্লাস দিয়ে অনেক সময় তারটার কাটি, ওরকম প্লাসের মতো আছে না কাঁকড়ার মাথার উপরে দুইটা, ওটা দিয়ে অনেক সময় তারা কামড় দেয়। এই জন্য কাঁকড়া ধরার সময় হাতে গামছা বা নরম কিছু পেঁচিয়ে নিতে হয়, যাতে করে কামড় দিলেও হাতে কোনো আঘাত না লাগে। উনি হাতের সাথে গামছা মানে পেঁচানোর পরে কাঁকড়া ধরা শুরু করেন। অবশ্য তার আগে যে কাজটি করেছেন, ওনার জাল এবং যে ঝুড়ির মধ্যে মাছ রেখেছেন সেটা একটু দূরে উনি রেখে দেন। রেখে দিয়ে উনি ওই কেওড়া গাছের শেকড়ের মধ্যে দিয়ে কাঁকড়া ধরা শুরু করেন। তো কাঁকড়া ধরছেন, বেশ কিছু কাঁকড়া পাচ্ছেন। কাঁকড়া ধরার জন্য আবার আর একটা ছোট ঝুড়ি ছিল ওনার, তার মধ্যে কাঁকড়াগুলো রাখছিলেন। তো উনি কাঁকড়া বেশ খানিকক্ষণ ধরার পরে চিন্তা করলেন যে কি অবস্থা, আমার জাল টাল পিছনে আছে, কি অবস্থা। তাকিয়ে উনি একটা অদ্ভুত জিনিস দেখতে পান। উনি দেখেন ওনার যে মাছের ঝুড়ি এবং জাল যেখানে রাখা আছে, ওই মাছের ঝুড়ির পাশে কোনো একজন মানুষ বসে আছে।
দূর থেকে খুব বেশি বোঝা যাচ্ছিল না, কারণ তখন আবার আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। তখন কিন্তু চাঁদের আলো নাই, জাস্ট খালি বিজলি চমকাচ্ছিল, ওই আলোতে কিছুটা বোঝা যাচ্ছিল। উনি দেখতে পান একজন মানুষ, তো উনি চিন্তা করেন যে কি ব্যাপার, অন্যদিন তো রাতের বেলা আমার মতো আরো অনেক জেলে মাছ ধরতে আসে জাল নিয়ে, কেউ নৌকা নিয়েও আসে যাদের নৌকা আছে, তো আজকে তো আসলে সারা পথে কাউকে দেখি নাই। উনি আবার এটা চিন্তা করেন যে যারা মাছ ধরতে আসে অনেক সময় কে কতটুকু মাছ পেয়েছে, এই জেলেরা নিজেরা নিজেদের ওই অন্যের ঝুড়ির দিকে তাকায়, দেখে যে কে কতটুকু মাছ পেল। উনি চিন্তা করেন যে এমন কেউ আমার ঝুড়ির এখানে এসে দেখছে কিনা, কিন্তু দেখলে তো এভাবে বসে থাকার কথা না, দেখে চলে যাওয়ার কথা বা আমাকে ডাক দেওয়ার কথা যে কি কতটুকু মাছ পেলি, এভাবে বলার কথা, কিন্তু কোনো কিছু না বলে এরকম বসে আছে। হঠাৎ ওনার মনে পড়ে যে আচ্ছা, একটু আগে একটা মহিলার লাশ দেখেছিলাম, কেন যেন এই মানে মানুষটাকে তো পুরুষ মানুষ বলে মনে হচ্ছে না যতটুকু বিদ্যুতের আলোতে বা অন্যভাবে বোঝা যাচ্ছে। তখন ওনার শির দ্বারা নেমে একটা ভয়ের শিহরণ নেমে যায়। উনি চিন্তা করেন যা কাছে গিয়ে দেখি এটা কে আসলে। উনি সাহস সঞ্চয় করে কাছে যান। কাছাকাছি গিয়ে উনি যা দেখতে পান এটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন। উনি দেখতে পান এটি সেই মহিলা যে মহিলার লাশ একটু আগে ভেসে উঠেছিল। মহিলাটি তার দিকে তাকিয়ে থাকে এবং সে বলে ওঠে, কিরে, আজকে তো আমার কারণে অনেকগুলো মাছ পেলি, আমাকে কিছু মাছ দিয়ে যা, আমাকে মাছ দিবি না? যেহেতু উনি অত্যন্ত সাহসী একজন মানুষ ছিলেন, উনি এটাও জানতেন যদি কোনো দুষ্টু জিনকে মাছ ধরার সময় একবার মাছ দেয়া শুরু হয়, ও প্রতিদিন এসে ডিস্টার্ব করবে এবং মাছ চাইবে, এই জন্য কোনো মাছ দেয়া যাবে না। উনি যে কাজটি করেন, মানে এটা দেখার সাথে সাথে আবার ওনার জানা যেই মন্ত্র আছে সেগুলো পরে শরীরটাকে বন্ধ করে ফেলেন এবং তারপরে বলেন যে না, আমি তোকে কোনো মাছ দেব না। যখন বলে মাছ দেব না, তখন ওই মহিলার অবয়বটি ভয়ানক চেহারা ধারণ করে, যেটি দেখে উনি আসলে ভয় পেয়ে যান। উনি চিন্তা করেন যে আসলে আমাকে সাহস ধরে রাখতে হবে, ভয় পেলে চলবে না। উনি ওইখান থেকে সরে আসেন, চিন্তা করেন যে এর সাথে কথা বলতে গেলে আমার ক্ষতি করার চেষ্টা করবে, আর আমি ভয় পাচ্ছি যদি এ বুঝতে পারে তাহলে সত্যি আমাকে পানির মধ্যে চুবিয়ে মারবে আজকে রাত্রে। এখানে লিসেনের একটা বিষয় বলে রাখা ভালো, যে যদি কোনো জিনিস দেখে ভয় পাওয়া যায়, দ্রুত যেই দোয়া কালামগুলো আমরা জানি সেগুলো পরে শরীর বন্ধ করে দিতে হবে এবং চেষ্টা রাখতে হবে সাহসটা ধরে রাখার। আমরা যদি বেশি ভয় পাই তাহলে ওরা কিন্তু আরো বেশি ক্ষতি করার চেষ্টা করে। তো যাই হোক, উনি কি করেন, উনি পেছন দিকে ঘুরে আবার ওই কাঁকড়া ধরার জন্য আসতে থাকেন। তো হঠাৎ পেছন থেকে গড় 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 শব্দ উনি পান। উনি চিন্তা করেন কি ব্যাপার, হঠাৎ এরকম গড় গড় শব্দ। উনি আবার পেছন ফিরে তাকান। উনি যখন পেছন ফিরে তাকান তখন দেখেন এখানে আর কোনো মহিলা নেই, কিন্তু ওইখানে বড় আকৃতির একটা কালো বিড়াল ওনার মাছের ঝুড়ির ওইখানে ঘুরঘুর করছে। উনি বুঝতে পারেন যে এটিও কোনো স্বাভাবিক বিড়াল নয়, এটিও প্যারানরমাল কিছু। তো উনি সেদিকেও পাত্তা না দিয়ে আবার চলে আসতে থাকেন। উনি বুঝতে পারেন যে ওরা মাছের সহজে কোনো ক্ষতি করতে পারবে না। আর মাছেরও কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু ওনার ধারণাটা আসলে ভুল ছিল। পেছন থেকে ভয়ানক একটি আওয়াজে ওই মহিলাটি আবারও বলে ওঠে, মাছ দিবি না, তবে জানটা দিয়ে যা। তখন উনি সত্যি ভয় পান। উনি বুঝতে পারেন যে আজকে ওনার একটা ক্ষতি হবেই। তখন উনি এই জাল এবং মাছ ফেলে জীবন বাঁচানোর জন্য দৌড়ানোর চেষ্টা করেন। শরীরের সর্বশক্তি দিয়ে উনি দৌড়ানোর চেষ্টা করলেও উনি পায়ে তেমন কোনো জোর পাচ্ছিলেন না। তারপরেও উনি আগাচ্ছিলেন, কিন্তু মনে হচ্ছিল ওনার শরীর অনেক ভার হয়ে গেছে, উনি কোনো মতে আগাতে পারছিলেন না। উনি ওনার ধর্মের যে মন্ত্রগুলো জানতেন সেগুলো পড়ার চেষ্টা করছিলেন, এগুলো পড়তে পড়তে উনি চলে যাচ্ছিলেন, মানে এগিয়ে যাচ্ছিলেন। তো সাধারণত দেখা যাচ্ছে যে নদীর পাড়ে কিন্তু মানে যে সমস্ত কিছু কিছু জায়গায়
শ্মশান থাকে। তো এমনই একটি শ্মশান ছিল নদীর কাছেই। তো উনি যেদিকে দৌড়াচ্ছিলেন ওইদিকে শ্মশান ছিল। তো উনি শ্মশানের কাছে গিয়েই মোটামুটি শ্মশানের উপরেই সেন্সলেস হয়ে পড়ে যান। কতক্ষণ উনি সেন্সলেস হয়ে পড়েছিলেন তা উনি বলতে পারেন না। তবে উনার যখন জ্ঞান ফেরে তখন দেখেন যে ভোরের আলো কেবল ফুটছে। উনি ওনার শরীরে প্রচন্ড ব্যথা অনুভব করেন এবং উনি যখন উঠে বসেন উনি দেখেন উনার বুকে এবং পেটে ভয়ানকভাবে গভীরভাবে আঁচড়ের দাগ রয়েছে। উনাকে কেউ আসলে খুঁজে পায়নি, কারণ ওই রাত্রে তো আসলে তেমন কেউ মাছ ধরতে আসেইনি বৃষ্টি টিষ্টি বিভিন্ন কারণে, যার কারণে ওনাকে আসলে কেউ উদ্ধার করেনি। শ্মশানের দিকে তখনও কেউ আসেনি, যার কারণে উনি ওইভাবেই সেন্সলেস হয়ে পড়েছিলেন। তো উনি ওনার শরীরের সমস্ত শরীরে খুব ব্যথা ছিল। তারপর উনি চিন্তা করেন ওনার যে সম্বল মাছ ধরার, সেটা জাল এবং যে ঝুড়ি, সেটা তো উদ্ধার করতে হবে। উনি আবার সেদিকে যান, গিয়ে দেখেন ওনার জাল ওভাবেই পড়ে আছে, কিন্তু ওনার ঝুড়ি আছে কিন্তু মাছ নেই। তো যাই হোক, উনি ওনার ঝুড়ি এবং জাল নিয়ে বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরে এসে বাড়িতে সব ঘটনা বলেন। উনি যেহেতু মানে খুব শারীরিকভাবে আঘাত পেয়েছিলেন, যার কারণে ওনার স্ত্রী তাকে সেবা শুশ্রূষা করেন এবং খুব জ্বর আসে ওনার। স্বাভাবিক, ভয় পেলে জ্বর আসতেই পারে। তো তারপরে ওনার স্ত্রী ওনাকে এক ওঝার কাছে নিয়ে যান। তখন ওঝা সব ঘটনা শোনে এবং বলে যে তুই খুব বড় বাঁচা বেঁচে গেছিস। তার কারণ হচ্ছে যে তুই যেই জায়গাটাতে মাছ ধরতে ধরতে চলে গিয়েছিলি, বহু বছর আগে ওইখানে একটা মহিলার লাশ পাওয়া গিয়েছিল যার অপমৃত্যু হয়েছিল। এরপর থেকে সাধারণত ঝড়ের রাত্রে যদি কেউ মাছ ধরতে যায় এবং কেউ যদি না থাকে, একা একা থাকে, তখন ওই মহিলার সুরত ধরে একটা দুষ্টু জিন সে মানুষকে ধোঁকা দিয়ে এবং মাছ ধরার লোভে ফেলে আস্তে আস্তে নদীর ওই ব্যাকওয়ার্ড সাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো যখন তোর লাশ তুই লাশটা দেখেছিলি তার আগেই তোর জালটা আটকে গিয়েছিল। যেহেতু তুই কিছু ঝাড়ফুঁক জানতি, নিজের শরীরটাকে বন্ধ করে নিয়েছিলি আগেই, এই কারণে তুই যখন ডুব দিয়েছিলি তখনই তোকে চুবিয়ে মেরে ফেলতো, তোকে আর উঠতে দিত না। কিন্তু তোর কোনো ক্ষতি করতে পারেনি, তুই জালটা ছাড়িয়ে উপরে উঠে পড়েছিলি। কিন্তু তারপরও তোর ক্ষতি করার চেষ্টা করেছে এবং কিছুটা সফল হয়েছে। এই জন্য আর কখনো ঝড়ের রাত্রে মাছ যদি পাসও, কিন্তু ওই সাইড দিয়ে আর কখনো যাবি না। ওঝা টুকটাক ঝাড়ফুঁক করে দেন এবং তাকে এই পরামর্শ দেন। যেহেতু সতীশ সরকার ওনার বয়স তখন ছিল 30 থেকে 35-এর মতো, ইয়াং একজন মানুষ ছিলেন, যার কারণে উনি আসলে ওই বিষয়টা তখনও অন্য কারো মারফত জানতে পারেননি। এই কারণে উনি ভুলটা করেছিলেন। আর ওই রাত্রে অন্য কোনো মানুষজন তো ওইভাবে আসেও নাই, আর এই সুযোগটাই ওই মায়া জাদু জানা ওই দুষ্টু জিনটি নিয়েছিল, যে পরবর্তীতে তার শরীরে আঘাতও করেছিল। যদিও সেটা তার মনে নাই, কারণ জ্ঞান ফেরার পরে তিনি সেটা দেখেছিলেন। সতীশ সরকার এখনো জীবিত আছেন, ওনার বয়স এখন প্রায় 80 ছুঁই, অতিশীপর একজন বৃদ্ধ, কিন্তু ওনার এখনো কিন্তু মাছ ধরার নেশা আছে। এখন ওর নাতিপুতি হয়ে গেছে, উনি মাছ ধরেন, দিনের বেলা ধরেন, নাতিপুতির সাথে নিয়ে যান, ছেলেবেলেদের সাথে নিয়ে যান, কিন্তু রাতের বেলা এখন আর মাছ ধরেন না। তো হয়তোবা সতীশ সরকার আমাদের গল্পটি শুনে থাকবেন। সতীশ সরকারের জন্য আমাদের শ্রদ্ধা রইল। আসসালামু আলাইকুম সবাইকে। ঘটনাটি হলো সিলেটের কুলাউড়া টু মৌলভীবাজার হাইওয়ে রোডের, এবং ঘটনাটি আমার বাবার একজন বন্ধুর সাথে ঘটে। মানে আমার একজন আঙ্কেলের কাছ থেকে শুনেছি। একেবারে সত্য ঘটনা, পড়ে শোনানোর অনুরোধ করছি। এবার মূল ঘটনায় আসি। এখন থেকে প্রায় 5 বছর আগের কথা। আগে একটু আমার বাবার বন্ধুর চাচার সম্পর্কে বর্ণনা দিই। উনি পেশায় একজন সিএনজি চালক ছিলেন। তো সেদিন রাত্রেবেলা আনুমানিক 11টার দিকে উনি যখন খেয়ে দিয়ে ঘুমিয়ে যাওয়ার সময়, তখন ওনার কাছে একটা ফোন কল আসে। আর সেই ফোন কলটা সিএনজির মালিক করেন। এখানে একটা কথা বলে রাখি, উনি যে সিএনজিটা চালাতেন সেটা ভাড়ায় চালিত। তারপর সিএনজির মালিক ওনাকে ফোন কলে বলে ওনার বউয়ের নাকি পেটে ব্যথা করছে। আসলে ওনার বউ তখন গর্ভবতী অবস্থায় ছিলেন।
ওনার বউয়ের প্রচুর পেটে ব্যথা করে, তাই তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। তারপর আমার আঙ্কেল গাড়ি নিয়ে যায় ওনার মালিকের বাসায়। তারপর মালিকের বউ, মা আর ওনার বড় বোন আর উনি নিজে, মোট 4 জন, আর আমার আঙ্কেল মোট 5 জন গাড়িতে উঠে রওনা দেয় আমাদের উপজেলা হাসপাতালে। সেখানে যাওয়ার পরে ডাক্তার বলে যে এটা এমার্জেন্সি, আপনারা মৌলভীবাজার সদর হাসপাতালে যান। তখন রাত 1টার কাছাকাছি। তারপর আবার ওনারা গাড়িতে ওঠেন এবং রওনা দেন মৌলভীবাজার সদর হাসপাতালের দিকে। আমাদের উপজেলার নাম হলো কুলাউড়া, আর কুলাউড়া হতে মৌলভীবাজার সদরে যেতে হলে ব্রাহ্মণবাজার লোহাউনি পাহাড়ের মধ্য দিয়ে রাজনগর থানা পাড়ি দিয়ে মৌলভীবাজার সদরে যেতে হয়। আর লোহাউনি যে রাস্তাটা, সেটা পুরো 7 থেকে 10 কিলোমিটার হবে পাহাড়। আর ওনারা ভাবনা চিন্তা বাদ দিয়ে তাড়াতাড়ি সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। ওনারা গাড়িতে উঠতেই সবাই যেতে থাকে সেই পাহাড়েই রাস্তা দিয়ে। সেই পাহাড় পাড়ি দেওয়ার সময় ওখানে একটা জায়গায় ওনাদের হঠাৎ মনে হলো গাড়ির ওজনটা স্বাভাবিকের চেয়ে একটু বেশি ভারী হয়ে যায়, কিন্তু ওনারা বুঝতে পারেননি যে আসলে কি হলো। তারপর ওনারা যখন সদরের পৌঁছতে যাচ্ছেন, তখনই সেই গর্ভবতী মহিলার পেটে প্রচন্ড রকমের ব্যথা ওঠে, আর উনি তখনই বাচ্চা প্রসব করেন। জন্ম দেয় সেই গাড়িতেই, কিন্তু দুঃখের কথা হলো বাচ্চাটা মরা অবস্থায় জন্ম নেয়। তারপর কি করে সেখান থেকে আসবে, ওনারা সেখানেই সিদ্ধান্ত নিলেন যে বাড়ি আর ওদিকে না গিয়ে ফিরে আসবেন। আর ঠিক সেখানে ওনারা ব্রেক করে ফেরত চলে আসার জন্য রওনা দেয়। আর যখন ওনারা বেঁকে আসা শুরু করে, ঠিক তখনই বৃষ্টি হতে শুরু করে, মুষলধারে বৃষ্টি। আমার আঙ্কেল বলেছেন যে গাড়ি চালানোর কারণে, বৃষ্টির কারণে আসলে গাড়ি জোরে চালানো যাচ্ছে না, কারণ বৃষ্টি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিমাণে মনে হচ্ছিল। যাই হোক, ওনারা আসছেন তখন রাত 2:30টার মতো হবে। একটু সামনে যখন আসেন, রাজনগর থানার সামনে 2টা রাস্তা আছে, একটা হলো সিলেটের দিকে, আর একটা সেই পাহাড়ের দিকে যেটা দিয়ে আমাদের উপজেলায় আসার রাস্তা। আসার পথে ওনারা আমাদের উপজেলায় রাস্তা দিয়ে না এসে ওনারা সিলেটের রাস্তার দিকে চলে যায়, কারণ হতে থাকে সেই বৃষ্টির কারণে রাস্তার দিক ওনারা ঠিক করতে পারেননি। প্রায় 30 মিনিট রাস্তায় যাওয়ার পরে ওনাদের মনে হলো আমরা ভুল রাস্তায় যাচ্ছি। তারপর গাড়ি থামিয়ে ওনারা দেখে যে আসলেই ভুল রাস্তায় চলে এসেছে। এবার সেখান থেকে গাড়ি ঘুরিয়ে, গাড়ি আবার ঘোরায়, এবার সেই রাস্তায় আসে এবং আমাদের উপজেলা রাস্তার দিকে রওনা দেয়। তারপর যখন সেই পাহাড়ের কাছে আসে, হঠাৎ দেখতে পায় সেই পাহাড় বেয়ে কি জানি একটা আসছে, বিশাল দেহ, বড় কালো একটা পুরোহিত। তখন ওনারা বুঝতে পারে যে এটা কি। গাড়ির পেছনের সিটে ওনার বউ, মা, বোন এবং মরা বাচ্চাটা ছিল, আর সামনের সিটের ড্রাইভার আর তার মালিক বসে। তখন সেই বিশাল দেহওয়ালা লোকটা, বা যাই বলেন আপনারা, সেটা গাড়ির পেছন পেছন দৌড়তে শুরু করলো। সেটা গাড়ির পেছনে ছুটছে, আর আঙ্কেল অনেক জোরে গাড়ি টানার চেষ্টা করছে, কিন্তু গাড়ির সামনের দিকে যাচ্ছিল না, কারণ পেছন থেকে সেই পুরোহিত বা যাই বলেন সেটা গাড়ি ধরে টান দিচ্ছিল। আর ওর বড় বড় হাত, দাঁত, বড় বড় নখ ছিল, কুচকুচে কালাও লোমে ভরা ছিল সে হাত। আর সে একটা হাত তার গাড়ির ভেতরে ঢুকিয়ে ফেলে এবং মরা বাচ্চাটাকে টান দিয়ে ধরে। কিন্তু সামনের সিটে বসা সেই লোকটা তখন তার হাত দিয়ে সেই হাতে আঘাত করতে থাকে। তারপর সে ছেড়ে দেয়, তারপর আবার গাড়িটাকে ধরে টান দেয়, আর সাথে সাথে সেই বাচ্চাটার শরীর ধরে টান দেয়, কিন্তু নিতে পারে না, কারণ সামনের সিটে বাচ্চার বাবা অর্থাৎ গাড়ির মালিক তখন গাড়িতে থাকা একটা লোহার রেঞ্জ দিয়ে ওর হাতে আঘাত করতে থাকে। এর কিছুক্ষণ পরে সেই পুরোহিত গাড়িটা ছেড়ে দেয়, গাড়িটা একটু হালকা হয়, এবং হালকা হয়ে যাওয়ার পরে আমার আঙ্কেল জোরে গাড়িটা টান দিলেন, গাড়িটা সামনের দিকে এগোয় এবং ওনারা বাড়ি চলে আসে। পরে ভোর ঠিক 5টার দিকে ওনারা বাড়িতে পৌঁছায়, আর বাড়ি এসে দেখে বাচ্চার গলার পাশে নখের দাগ পড়ে আছে, আর পেছন পাশের কিছুটা মাংস নেই। এই অবস্থা সহ্য করতে না পেরে সেখানেই তার মা অজ্ঞান হয়েছে, এবং পরবর্তীতে তিনি দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন ছিলেন।
বাচ্চাটিকে ওই অবস্থায় জানাজা ও কবর দেয়া হয়। আর এই ঘটনাটি আমি আঙ্কেলের কাছ থেকে শুনি, কারণ আঙ্কেলের পরেই সিএনজি চালানো ছেড়ে দিয়েছিলেন। পরে বহু জিজ্ঞাসার পরে তিনি এই ঘটনা সবাইকে বলেন। এটাই ছিল আমার ঘটনা, প্রথমবার লিখলাম। আর আমি ভূত নাইটের একজন নিয়মিত শ্রোতা। ভালো লাগলে সবাইকে পড়ে শোনাবেন। ভাইয়া এত গুছিয়ে লিখতে পারেনি, তবে ঘটনাটা সত্যি। আমার নাম রাজকুমার রবি দাস, থানা কুলাউড়া, জেলা মৌলভীবাজার।